আজকে দেখো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডেরিভেটিভ, ক্লাস 12 পার্ট 1। এটা আমরা প্রথম পার্টে করব। তো আগের চ্যাপ্টারে আমরা শিখছিলাম যে অবকল সমীকরণ কাকে বলে এবং অবকল সমীকরণ থেকে কি করে আমরা তার মাত্রা বের করি, তার ক্রম বের করি, এগুলো শিখেছিলাম এবং অবকল সমীকরণ গঠন কিভাবে করি। তো আগের চ্যাপ্টারটা যদি করো তাহলে এই চ্যাপ্টারটা করতে অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারে করব কি, সেই ধরনের অবকল সমীকরণগুলো নিয়ে আলোচনা করব, যে সমীকরণগুলো কি হবে বলো তো, প্রথম ক্রম ও হচ্ছে প্রথম মাত্রা। ধরে নাও আমি একটা অবকল সমীকরণ লিখলাম, g2y dx2 is equal to xy plus 2, ধরে নাও এটা একটা অবকল সমীকরণ। আর একটা লিখলাম যে dy dx is equal to, ধরে নাও xy is equal to হচ্ছে 2। আর একটা লিখি dy dx তার হোল স্কোয়ার is equal to, ধরে নাও x স্কোয়ার y স্কোয়ার, এরকম আছে। তাহলে এগুলো হলো এক একটা কি অবকল সমীকরণ। আমরা আগের চ্যাপ্টারে শিখেছিলাম যে অবকল সমীকরণে কিন্তু কোনো রকম কনস্ট্যান্ট জাতীয় টার্ম থাকবে না। কনস্ট্যান্ট বলতে দেখবে এখানে এম ছিল, এ ছিল, সি ছিল, এই জাতীয় টার্ম। এখানে কনস্ট্যান্ট আরও ভেবো না যে 2 এগুলো থাকবে কিনা, এগুলো থাকবে। তাহলে কনস্ট্যান্ট এলিমিনেট করে একটা গঠন করছিলাম অবকল সমীকরণ, এবং বলেছিলাম যে অবকল সমীকরণ গঠন করতে গেলে যে কয়টা কনস্ট্যান্ট থাকবে ততবার ওই অবকল সমীকরণের কি থাকবে, ডেরিভেটিভ থাকবে। আগের চ্যাপ্টারে আমরা এগুলো করেছিলাম। তো দেখো এখানে তিনটা অবকল সমীকরণ আমি লিখেছিলাম, হ্যাঁ, তিনটা অবকল লিখলাম। তো এখানে কোন ধরনের অবকল সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো তো, এই যে অবকল সমীকরণ, আমি যদি বলি যে এই অবকল সমীকরণের মাত্রা হ্যাঁ আর হচ্ছে ক্রম কত, তাহলে মাত্রা আর ক্রমটা আগে প্রথমে জানতে লাগবে। তাহলে ক্রম কত, ক্রম হবে 2। কেন? কারণ অবকল সমীকরণে হাইয়েস্ট ডেরিভেটিভ কত, 2। এবার হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট যেটা পাওয়ার থাকবে সেটাই হবে মাত্রা। তাহলে এটা হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার, এটা হচ্ছে কত, 1। তাহলে এটার কিন্তু এই যে অবকল সমীকরণটা লিখলাম, সেই অবকল সমীকরণটার ক্রম হলো 2, মাত্রা হলো 1। তাহলে আর এই যে অবকল সমীকরণটা পরেরটা আছে, তার মাত্রা আর ক্রমটা আগে জানি। ক্রম হলো কত, হাইয়েস্ট ডেরিভেটিভ 1, হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কত, 1। তাহলে এই ডেরিভেটিভটা নিয়ে আলোচনা করি। তাহলে মাত্রা কত, মাত্রা আর ক্রম হবে কত, 1, এবং মাত্রা কত, 2। এবার এই চ্যাপ্টারটার দিকে লক্ষ্য করো, আমাদের চ্যাপ্টারটা কি বলছে যে প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। তাহলে এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয় হবে সেই সমস্ত অবকল সমীকরণ যে অবকল সমীকরণের ক্রম ও মাত্রা হচ্ছে 1। তাহলে এই ধরনের অবকল সমীকরণ আমরা আলোচনা করব না যার মাত্রা 1 কিন্তু ক্রম 2। এই ধরনের অবকল সমীকরণ তোমরা এই চ্যাপ্টারে পাবে না। তৃতীয় নাম্বারে দেখো, এই ধরনের অবকল সমীকরণও আমরা আলোচনা করব না, কারণ এখানে দেখো মাত্রা হলো 2 আর ক্রম হলো 1। হ্যাঁ, তাহলে কত হবে, এই ধরনের অবকল সমীকরণ আমরা আলোচনা করব না। এবার এই ধরনের অবকল সমীকরণ আলোচনা করব যার ক্রম হবে 1 এবং মাত্রা হবে 1। বোঝা গেছে? প্রথমে আমরা কি আলোচনা করব, এবার কি করব এটা পরে। কি ধরনের অবকল সমীকরণ আমি আলোচনা করব সেটা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, প্রথমে বুঝলাম যে আমরা কি ধরনের অবকল সমীকরণ আমরা আলোচনা করব। এবার আমাদের এই চ্যাপ্টারের প্রধান কাজ হবে যে প্রথম ক্রম ও প্রথম মাত্রার যে অবকল সমীকরণ আছে, সেই অবকল সমীকরণগুলো আমরা সমাধান করব কিভাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অবকল সমীকরণের সমাধান আমরা এই চ্যাপ্টারে শিখব। এইখানে একটু ভুল লিখছি, ফার্স্ট ডেরিভেটিভ না, ফার্স্ট ডিগ্রি, সরি। হ্যাঁ, এটা একটু ঠিক করে নিও তো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, এটা একটু ভুল লিখছিলাম। তো দেখো পরে আমি কি দিলাম হেডিং, যে অবকল সমীকরণের সমাধান। তাহলে অবকল সমীকরণের সমাধান করব। কোন ধরনের অবকল সমীকরণ? যে অবকল সমীকরণ হবে ফার্স্ট অর্ডার আর হচ্ছে ফার্স্ট ডিগ্রি, প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান, হ্যাঁ, আমরা শিখব। তাহলে এখানে লিখে দিয়েছি দেখো, প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ সমাধান পদ্ধতি 4টি। তাহলে আমরা এই প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণটি 4টি পদ্ধতিতে সমাধান করব। তো এখানে প্রথম পদ্ধতি হলো চলরাশি পৃথকীকরণ, সমসত্ব আছে, রৈখিক আছে, যথার্থ আছে।
তো আমরা এই চ্যাপ্টারে বা তোমাদের 12-এ বেশিরভাগ এই দুইটা পদ্ধতি কিন্তু দ্বারা আমরা কি করব, প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ সমাধান করব। ঠিক আছে, তো প্রথমটা কি বলছে বলো, চলরাশি পৃথকীকরণ। চলরাশি পৃথকীকরণ, চলরাশি অবকল সমীকরণে কয়টা থাকে? দুইটা। সেই জন্যই বলছে দেখো প্রথম পদ্ধতি হবে চলরাশি পৃথকীকরণ। তো চারটা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা নিয়ে আলোচনা করি, যে চলরাশি পৃথকীকরণ পদ্ধতিতে সমাধান আমরা এটা প্রথমে শিখবো, যে একটা ফার্স্ট ডিগ্রি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে চলরাশি পৃথকীকরণ পদ্ধতিতে কিভাবে সমাধান করব। ঠিক আছে, তো দেখো আগে আকারটা বুঝতে লাগবে, যে প্রথম ক্রম প্রথম মাত্রার যে অবকল সমীকরণ, সেই অবকল সমীকরণটির আকারটা কিরকম হবে। প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণটি কিরকম হবে আকারটা, dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে fxy। তাহলে কোনো রকম কিন্তু কনস্ট্যান্ট টার্ম থাকবে না। যেমন আমি দেখো এখানে তোমাদের উদাহরণ দিয়ে রাখছি, এই যে dy dx xy, তাহলে এটা dy dx কারণ হচ্ছে প্রথম ক্রম ও প্রথম মাত্রা, আর এখানে দেখো xy, তার মানে ফাংশনটা কার থাকলো, xy। সেজন্য দেখো প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণটি dy dx ইজ ইকুয়াল টু fxy। xy আমাদের এখানে কিন্তু একটা আকার ছিল c, কনস্ট্যান্ট জাতীয় টার্ম কিন্তু কোনো রকম থাকবে না। তাহলে এক নং সমীকরণটি সেটা হলো প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। এটাকে সমাধান করব কি, চলরাশি পৃথকীকরণ। তাহলে এখানে কয়টা চলরাশি দেখতে পাচ্ছ, একটা হলো x, একটা হলো y। বলছে fxy যুক্ত ফাংশনটার মধ্যে তুমি x এর পার্টটা আর y এর পার্টটা এমনভাবে চুজ করো যাতে করে এক নং সমীকরণকে আকার এক নং সমীকরণটির আকার যদি এরকম ভাবে লেখা যায়, f1x dx প্লাস f2y dy ইজ ইকুয়াল টু 0। বলছে এই আকারে লিখে দেই, একটু প্রকাশ করা যায় তবে বলা হবে যে সমীকরণটির একটু লিখে দেই তোমাদের, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। চলরাশি দুটি পৃথকীকরণ করা সম্ভব হয়েছে। তাহলে এই যে dy dx ইজ ইকুয়াল টু fxy যুক্ত ফাংশন থেকে আমি দেখো কিভাবে আকারটা নিয়ে আসলাম, f1x dx প্লাস f2y dy ইজ ইকুয়াল টু 0, এইরকম আকারে নিয়ে আসলাম। 1 নং থেকে এইরকম আকারে নিয়ে আসলাম। তাহলে এইরকম আকারটাকে যে 2 নং আকার দিই, সেই 2 নং আকারটি হবে আমার কি, চলরাশি পৃথকীকরণ করলাম। এবার চলরাশি পৃথকীকরণ কিভাবে হলো, এখানে কয়টা চলরাশি দেখো, কনভার্ট কোথার থেকে হলো, dy dx ইজ ইকুয়াল টু কি ছিল, fxy যুক্ত ফাংশন। তাহলে এখান থেকে কনভার্ট করে আমি এই জায়গায় নিয়ে গেলাম। তাহলে এখানে কয়টা চলরাশি, দুইটা, একটা হলো x আর একটা হলো y। তাহলে দেখো dx, এই যে অবকলটার সামনে আমি কি নিয়ে গেলাম, x এর ফাংশনটা নিয়ে গেলাম। f1x মানে কার ফাংশন, x এর ফাংশনটা। আর dy যে অবকলটা আছে, সেই অবকলটার সামনে দেখো y যুক্ত ফাংশন নিয়ে গেলাম। তাহলে দুইটা চলরাশি ছিল, দুইটা চলরাশিকে আমি আলাদা আলাদা অবকলের সামনে নিয়ে গেলাম। তাহলে অবকলের সামনে নিয়ে যাওয়াটাকেই আমরা কি বলবো, চলরাশি পৃথকীকরণ। এবার প্রথম কাজ আমাদের এটা, যে dy dx fxy যুক্ত ফাংশন, সেখান থেকে আমি এই আকারে নিয়ে যাব। এই আকারে নিয়ে যাওয়ার পর বলছে যে 2 নংটাকে এরকম করব, f1x dx যে আছে তার সামনে ইন্টিগ্রেশন দেব, প্লাস এই যে আমি যে f2y dy পেলাম,
তার সামনে ইন্টিগ্রেশন দেব এবং ইন্টিগ্রেশন দেওয়ার সাথে সাথে এখানে একটা কনস্ট্যান্ট বসাই দেব। তাহলে সি হলো কি, সি হলো একটা সমাকল ধ্রুবক, একটা কিন্তু কনস্ট্যান্ট বসাতে হবে, এটা কিন্তু মনে রেখো, সমাকল ধ্রুবক। তাহলে সি হলো কি, সি হলো সমাকল ধ্রুবক। তাহলে এই ইন্টিগ্রেশনটা সমাধান করে যে ইকুয়েশনটা পাবে সেটাই হবে আমাদের কি সমাধান। বুঝতে পারছো? যেমন একটা কোশ্চেন তোমাদের করে যে এরকম কোশ্চেন থাকবে, সমাধান করো, সমাধান করো। আগের চ্যাপ্টার আর এই চ্যাপ্টারটার মধ্যে তফাৎটা বুঝবে যে কি। ধরে নাও এরকম আছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, ধরে নাও এরকম আছে যে এক্স বাই ওয়াই। তাহলে দেখো তো এরকম ফর্মে আছে কিনা, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়াই যুক্ত ফাংশন আছে কিনা, হতে পারে সেটা এক্স বাই ওয়াই হতে পারে, তো সেটা এফ এক্স ওয়াই যুক্ত ফাংশন। তাহলে আমাদের পরের কাজ কি, পরের কাজ হবে এটাকে এফ ওয়ান এক্সটা মানে এক্স যুক্ত ফাংশনটাকে ডিএক্স অবকলটার সামনে নিয়ে যাওয়া, আর এফ টু ওয়াই ডিওয়াই তার মানে হচ্ছে ওয়াই যুক্ত ফাংশনকে ডিওয়াই সামনে নিয়ে যাওয়া। তাহলে প্রথম কাজ আমাদের এটা। দ্বিতীয় কাজ হবে এই যে পরে আসি দ্বিতীয় কাজটা ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে এখানে হলো প্রথম কাজ। তাহলে দেখো আমি কোণাকোণে যদি নিয়ে আসি তাহলে এক্স ডিএক্স আর এদিকে হলো কি ওয়াই ডিওয়াই। তাহলে তুমি যদি মনে করো সমস্ত টার্ম এদিকে নিয়ে আসতে পারো, ধরে নাও আমি নিয়ে আসলাম এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এরকমটা এখান থেকে এখানে নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি সমাধানটা কি করে পাবো, একটা ইন্টিগ্রেশন দেবো এফ ওয়ান এক্স মানে এক্স যুক্ত ফাংশনটার সামনে আমি ইন্টিগ্রেশন দেব, প্লাস আরও এই যে ওয়াই যে ফাংশনটা মানে এফ টু ওয়াই এই ফাংশনটার এখানেও আমি কি একটা ইন্টিগ্রেশন দেবো। ইন্টিগ্রেশন দেওয়ার সাথে আমি কি দেবো, একটা কনস্ট্যান্ট দেবো। তাহলে দেখতে পাচ্ছ এটা এফ এক্স ফাংশন, এটা এফ ওয়াই ফাংশন, দুইটার সামনেই আমরা ইন্টিগ্রেশন দেবো, দুইটার সামনেই আমরা ইন্টিগ্রেশন দেবো এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই, আর এখানে একটা কি দেবো, কনস্ট্যান্ট। তাহলে সি হলো কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা হচ্ছে সমাকল ধ্রুবক। এবার এই ইন্টিগ্রেশনটাকে সমাধান করে যে ইকুয়েশনটা আসবে সেটাই হলো নির্ণয়ের সমাধান। ঠিক আছে, তার মানে কি এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু সি। তাহলে এটা হলো দেখো 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2c। এই যে ইকুয়েশনটা পেলাম এই ইকুয়েশনটাই হলো সমাধান, বা এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2c এটা একটা ফাংশন পেলাম, সেই ফাংশনটাই হলো একটা কি এই অবকল সমীকরণের সমাধান। তাহলে দেখো আমরা কিন্তু আগের চ্যাপ্টারে এটার থেকে এটা নিয়ে গেছি, দেখো এটার থেকে এটা নিয়ে গেছি। এবার হচ্ছে অবকল সমীকরণটা থেকে তোমার কোশ্চেনটা বানাতে হবে, অবকল সমীকরণটা থেকে তোমাকে কোশ্চেনটা বানাতে হবে। এই যে ডেরিভেটিভ থেকে যখন আমরা ইন্টিগ্রেশন আসি, আবার ইন্টিগ্রেশন থেকেও আমরা কিন্তু ডেরিভেটিভটা নিয়ে যেতে পারি, তাই না? আমরা যেমন ইন্টিগ্রেশনটা করি না, ইন্টিগ্রেশন আমরা যখন করি, ধরে নাও আমি তোমাকে বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এখানে কি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 1। তাহলে এবার যদি বলি যে এখান থেকে আমরা যেমন এইখান থেকে এইখানে নিয়ে যাও, তাহলে আমরা কি ইন্টিগ্রেশন করব, ডিওয়াই ইজ ইকুয়াল টু কি ডিএক্স, আমরা যদি ইন্টিগ্রেশন করি দুই দিকে তাহলে কি করছি আমরা, এখানে পাচ্ছি ওয়াই, এখানে পাবো কত এক্স। এই যে ডেরিভেটিভ থেকে আমরা ইন্টিগ্রেশন করে যে ফাংশনটা থেকে আমরা ডেরিভেটিভ আসি সেটা খুঁজে পাবো। এবার হচ্ছে আগের চ্যাপ্টারে যদি এরকম থাকতো যে অবকল করো, অবকল করলে এখানে কি হতো 2x আর এখানে 2y আর কনস্ট্যান্ট হলো 0, এখানে হলো একটাই কনস্ট্যান্ট, সেজন্য আমাদের ডেরিভেটিভে কি থাকবে, ডেরিভেটিভ প্রথম ক্রমেরই থাকবে, তাই না? বুঝতে পারছো? আগেরটার এইখান থেকে এইখানে আগের চ্যাপ্টারে গেছে। এবার হচ্ছে অবকলটা থেকে তোমাকে এই ফাংশনটাকে খোঁজা, এফ এক্স ওয়াই সি জাতীয় ফাংশনটাকে খোঁজা। বুঝতে পারলে? একটা অঙ্ক দিয়ে বোঝা যাবে না। ধরে নাও আর একটা আমি করছি, এরকম আছে সমাধান করো, এরকমই থাকবে কোশ্চেন, সমাধান করো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, ধরে নাও এরকম আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে দেখতেই পাচ্ছ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়াই যুক্ত ফাংশন। এখান থেকে আমার ডিএক্স এর সামনে আমি এক্স জাতীয় ফাংশনগুলো নিয়ে যাবো, আর ডিওয়াই এর সামনে ওয়াই জাতীয় ফাংশনগুলো নিয়ে যাব। তাহলে দেখো এবার কি করব, এবার দেখো কোণাকোণি করলে হবে না, কি করে করলে হবে, এরকম করে নিয়ে যাই ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম করলেও হয়। এবার যখনই তুমি যদি মনে করো যে আর না আমি এই দিকটায় 0 নিয়ে যাব না, বা এই যে সমস্ত ফাংশনগুলো বাম পাশে নিয়ে গিয়ে ডান পাশে আমি 0 রাখবো না, তবু করতে পারো, আগেরটাও করতে পারতে।
হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে যাই, প্রথম নিয়ে যাই। ধরে নাও dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এরকম ফর্মে নিয়ে আসলাম, আগে পরে হলো, ওয়াইটা আগে লিখছি, এক্সটা পরে লিখছি, এই যুক্ত ফাংশনটা। এবার দ্বিতীয় কাজ আমাদের কি, ইন্টিগ্রেশন দেওয়া। ইন্টিগ্রেশন দিয়ে দিলাম 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। মনে রাখবে ইন্টিগ্রেশন দেওয়ার সাথে সাথে একটা কনস্ট্যান্ট বসাতে হবে। তাহলে এর ইন্টিগ্রেশন করি কত হবে, ট্যান ইনভার্স কত হবে y, আর এই ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে c। তাহলে ইহাই হচ্ছে নির্ণয়ের সমাধান। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে চলরাশি পৃথকীকরণের দ্বারা আমরা কিভাবে একটা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণটির সমাধান করব। ঠিক আছে, তো দেখো চলরাশি পৃথকীকরণ করার সময় একটা সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাটা দূরীকরণ করার জন্য আর একটা পদ্ধতির মধ্যে চলরাশি পৃথকীকরণ সম্ভব। দেখো এখানে কি বলছে, প্রতিস্থাপনের পর চলরাশি পৃথকীকরণ, এটা কিন্তু বুঝতে হবে। প্রতিস্থাপনের পর চলরাশি পৃথকীকরণ dy dx, এই যে dy dx ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়াই যুক্ত ফাংশনটা আমরা ডাইরেক্ট কোনো সময় দেখা যাচ্ছে যে এক্স, এই dx যে অবকলটার সামনে এক্স জাতীয় ফাংশনটা নিয়ে যেতে পারছি না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমরা এখান থেকে এখানে ডাইরেক্ট যেতে পারছি না, সেখানে ডাইরেক্ট না যাওয়ার ফলে একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যাটা দূরীকরণ করার জন্য এই যে এটা আসছে যে প্রতিস্থাপনের পর চলরাশি পৃথকীকরণ। কি বলছে সেটা, যে কখনো কখনো চলরাশি পৃথকীকরণ প্রথমেই সম্ভব নয়। প্রথমেই বলছে এখান থেকে তুমি এখানে আসতে পারবে না, একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা কি, এক্ষেত্রে প্রথমে প্রতিস্থাপন করতে হবে, পুট করতে হবে কিছু জিনিস, তারপর চলরাশি পৃথকীকরণের মাধ্যমে তোমার সম্ভব। তার মানে এই যে এখান থেকে এখানে তুমি আসতে পারছো না, এখানে আর একটা মাঝখানে তোমার কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে, তারপর তুমি চলরাশি পৃথকীকরণ করবে। একটা উদাহরণ না নিলে তুমি বুঝতে পারবে না। ধরে নাও আমি এরকম একটা উদাহরণ দিলাম তোমাকে যে dy dx ইজ ইকুয়াল টু, ধরে নাও x প্লাস ওয়াই। দেখো তো এখান থেকে এখানে কি তুমি আসতে পারবে, মানে আমি বলতে চাচ্ছি dx এর সামনে x জাতীয় ফাংশন প্লাস dy এর সামনে তুমি y জাতীয় ফাংশন নিয়ে আসতে কি পারবে? দেখো পারবে না, কোনোদিনও সম্ভব না। যদি গুণ থাকতো তাহলে হতো, যোগ আছে পারবে, যোগ আছে পারবে না। তাহলে এই সমস্যাটা সমাধানের জন্য বলছে প্রতিস্থাপন করতে হবে। এই যে প্রতিস্থাপন করার পর তারপর চলরাশিকে আমরা নিয়ে যেতে পারবো। তো দেখো পুট করব, কি ধরনের পুট, এক্স প্লাস যেটা ডিস্টার্ব দেবে সেটাকে পুট করে দেবো, সেটা হচ্ছে জেড। তাহলে এক্স প্লাস ওয়াইকে কত পুট করবো, জেড। এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে বলো তো, এক্স এর ডেরিভেটিভ করলে 1, আর এটা কত হবে dy dx। এটা আবার কনস্ট্যান্ট ভেবো না, এটাও একটা ভেরিয়েবল ওয়ার মতো। তাহলে এদিকে কত হবে dz বাই dx। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বললাম, এক্স এর সাপেক্ষে এক্স কে ডেরিভেটিভ করলে 1, আর ওয়াই কে ডেরিভেটিভ করলে dy dx। আবার জেড কে ওয়াই এর মতো ভেবে যদি ভাবো তাহলে dz বাই কত হবে dx। তো এইখানে দেখো এই dy dxটা যে টার্মটা আছে সেই টার্মটা রাখা যাবে না, কারণ dy dx ফাংশনটা dy dx f xy যুক্ত ফাংশনটাকে নির্ধারণ করে, বা dy dx f xy যুক্ত ফাংশন আমরা পাই। তাহলে এখানে যেহেতু f xy যুক্ত ফাংশনটা জেটে কনভার্ট হয়ে গেছে, সেই জন্য এইখানে কি করবে dy dxটা বের করে নেবে এইখান থেকে। তাহলে dy dxটা কত হবে দেখো, dz by dx is equal to dz by dx মাইনাস কত 1। তাহলে এখান থেকে যেটা পুট করবে সেই পুটের থেকে আবার dy dx বের করবে, এখানে বসাবে। দেখো তো এখানে বসালে কি পাবে, dy dz, হ্যাঁ dy dx কি পেলে, dz by dx is equal to হচ্ছে, সরি এটা প্লাস 1 না মাইনাস 1 is equal to এটা কত z, এটা পেলাম। dy dx টা ভ্যালু বসায় দেবে, হ্যাঁ, আর এখানে কি x প্লাস ওয়াইটাকে কত বসাইছিলাম z। তাহলে এখান থেকে কি করবে dz বাই dx ইজ ইকুয়াল টু, দেখো এই 1টাকে ওদিকে নিয়ে যাই, তাহলে 1 প্লাস কত হয়ে যাবে z। এবার দেখো আগে এখানে কি ছিল dy dx, এই জন্য সেটা কি f xy যুক্ত ফাংশন, আর এইখানে দেখো y এর জায়গায় z আছে, আর তাহলে এইদিকে ফাংশনটা কি থাকবে, z এর আর x এর থাকবে। এবার আমি দেখো এটাকে পৃথকীকরণ করব,
ডিজেড এর সামনে নিয়ে গেলাম আমি 1+1/1+z, আর এদিকে নিয়ে গেলাম হচ্ছে dx। বুঝতে পারছো? এই জন্যই বলছে যে প্রথমে প্রতিস্থাপন করব, তারপর চলরাশি পৃথকীকরণ। তাহলে এখানে চলরাশি কয়টা দেখতে পাচ্ছি? প্রতিস্থাপন করার পর দেখো আমি পৃথকীকরণ করতে পারছি, একটা জেড যুক্ত ফাংশন আর একটা এক্স যুক্ত ফাংশন। তাহলে ডিজেড এর সামনে আমি জেড ফাংশনটা নিয়ে গেলাম, আর ডিএক্স এর সামনে এক্স জাতীয় ফাংশনটা নিয়ে গেলাম। এবার এইখানে আমরা কিন্তু ইন্টিগ্রেশন দেবো, ইন্টিগ্রেশনটা দেবো এবার dz/1+z, যেহেতু আমরা পেয়ে গেলাম এক্স এর ফাংশন আর জেড এর ফাংশন। আর এখানে অবশ্যই এখানে যদি তুমি মনে করো যে এবার এই জায়গাটা আমি এইদিকে নিয়ে আসবো, নিয়ে আসতে পারো dz/1+z মাইনাস dx ইজ ইকুয়াল টু হচ্ছে কত? সি। কনস্ট্যান্ট একটা টার্ম দিতে লাগতো এখানে, কনস্ট্যান্ট। তাহলে দেখো এটার ইন্টিগ্রেশন কত হবে? ডি অফ, দেখো এটাকে 1+z লেখা যায়, আর এটা কি 1+z মাইনাস dx ইজ ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে এটা কত হবে? লগ মড 1+z মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সি। তাহলে জেড, এই যে আমরাও কিন্তু প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতিতে শিখছিলাম যে যেটাকে জেড পুট করব সেটা রাখলে চলবে না, জেডটা আবার পরিবর্তন করতে হবে। যেহেতু ফাংশনটা আমার এফ এক্স ওয়াই যুক্ত ফাংশন, তাহলে জেড রাখা যাবে না, 1+z মানে আবার কত? x+y, এটা পুট করে দিতে হবে লাস্টে এনসারের দিকে, ঠিক আছে? তাহলে এনসারে কিন্তু সবসময় এফ এক্স ওয়াই যুক্ত ফাংশন পাবো। বোঝা গিয়ে গেছে কি করে আমরা পুট করলাম? পুট করার পর কোন কোন জাতীয় জিনিসটা চেঞ্জ হচ্ছে এটা কিন্তু তোমার বুঝতে হবে, ঠিক আছে? ধরো না আর একটা উদাহরণ করে, দুইটা উদাহরণ করে তারপর আমরা এক্সারসাইজে চলে যাব। ধরো নাও তোমাকে দিলাম dy/dx ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার, এরকম দিয়ে দিই যে x+y, না এটা চলরাশি পৃথকীকরণ সম্ভব। আচ্ছা বাদ দাও এটা, তাহলে নতুন ফাংশন দিই। ধরো এরকম একটা ফাংশন দিলাম যে dy/dx ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x+y মাইনাস 1। তাহলে এখানেও দেখো তুমি আগের মতো পৃথকীকরণ প্রথমেই করা সম্ভব নয়, সেজন্য আমরা কি করব? এখানে পুট করব। কাকে পুট করব? এমন জিনিস পুট করব যাতে ইন্টিগ্রেশন করতে পারি, হ্যাঁ, জেড। তাহলে এখানে এই একই কাজ, এক্স কে ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 dy, এখানে dx ইজ ইকুয়াল টু কত? dz/dx। তাহলে এখান থেকে যদি আমি dy/dx বের করি তাহলে কত পাচ্ছি? dz/dx এখানে কত? -1। তাহলে এখানে বসাবো dy/dx কত পাবো? dz/dx এখানে হচ্ছে -1, আর এখানে ই টু দি পাওয়ার এটা z -1, এটা -1 কেটে দিলাম। তাহলে কি পাবো দেখো? dz/dx ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার z। এখানে ফাংশন তাহলে z আর x এর আসলো, তাহলে z এর ফাংশন dz এর ঘরে আর x এর ফাংশন dx এর ঘরে। তাহলে এখানে দেখতেই পাচ্ছি ই টু দি পাওয়ার z, তার মানে dz/ই টু দি পাওয়ার এখানে কত? dz/ই টু দি পাওয়ার z, আর এখানে dx। তাহলে দেখো dx এর সামনে z এর ফাংশন আর dx এর সামনে x এর ফাংশন নিয়ে গেলাম। এবার আমাদের কাজ হবে ইন্টিগ্রেশন দেওয়া, dz/ই টু দি পাওয়ার z ইন্টিগ্রেশন, আর এখানেও ইন্টিগ্রেশন dx একটা কনস্ট্যান্ট দেওয়া। তাহলে এখানে যদি আমি ই টু দি পাওয়ার জেডটাকে উপরে নিয়ে যাই তাহলে এদিকে পাচ্ছি ই টু দি পাওয়ার -z dz, আর এখানে হলো x পাবো x+c ই টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -z ইজ ইকুয়াল টু x+c। তুমি কিন্তু ডাইরেক্ট এটাকে এই দিকে না এনে এখানেও করতে পারো। তো এর পরের লাইনটা এখানে কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার z আবার কত পুট করছি? x+y, আর এখানে হলো x+c। এইটা লাইনের পরে কিন্তু এটা লাইন আমি এখানেই শেষ করলাম, ঠিক আছে? এরকম করে পরীক্ষার সময় আবার ঘিচিমিচি করে লিখো না, তোমরা নিচে লিখবে, হ্যাঁ, নাহলে তো এখানে কিছুই বোঝা যাবে না কি করছো। আমি তো চাই ভিডিওর মধ্যে বোঝাবে, তোমরা তো আর ওইরকম করে পরীক্ষার সময় ভিডিওর মধ্যে বোঝাবে না। তোমাদের এমন করে লিখতে হবে যাতে আমি দেখে বুঝি যে এটার পর এটা আসে, এটার পর এটা আসে, ঠিক আছে? নাহলে এটার লাইনের পর এটা লাইন বোঝাবে, কিছুই বোঝা যাবে না। তোমরা কিন্তু নিচে লিখবে, ঠিক আছে? তো আজকে আমরা 4টা পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটা দিয়ে আমরা আজকে অঙ্ক করব। তো এখানে কিন্তু অনেক বড় চ্যাপ্টার, মানে এটা মানে বিশাল বড়, ঠিক আছে? ওরা চলে এটা বিশাল একটা বড় চ্যাপ্টার। তো ধীরে ধীরে আমাদের জিনিসগুলো শিখতে হবে যে কিভাবে কি করব, হ্যাঁ।